হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিউটি অফ এডুকেশন। আমরা করছিলাম আইএলই পাবলিকেশনের প্রাইমারি টেট স্ক্যানার বইটির ম্যাথামেটিক্স সেকশনের পোর্শনটা। তো ম্যাথামেটিক্স সেকশনের পোর্শনের যে প্র্যাকটিস সেট 5 অবধি আমি আগেই করে দিয়েছি। যারা আজকের এই ভিডিও দেখে প্রথম আমার চ্যানেলটিতে এসছো তারা উপরের আই বাটনটিতে ক্লিক করে ওই ভিডিওগুলো দেখে নাও, ঠিক আছে? ওই ভিডিওগুলো দেখার পর তোমরা এই ভিডিওটা কমপ্লিটলি দেখবে। ভিডিও দেখার নিয়ম তোমরা সবাই জানো। প্রথমে ভিডিওটা পজ করবে, নিজের অঙ্কগুলো সলিউশন করার চেষ্টা করবে। যখন তুমি পারবে না তখন ভিডিওটা প্লে করে পরে ভিডিও সলিউশনটা দেখবে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখবে যে তুমি কোন মেথডে করছো সেই মেথডে অঙ্কটা করলে কতক্ষণ সময় লাগতে পারে, আর আমি কি মেথড বলছি সেই মেথডটার সাথে যদি তোমার মেথড মিলছে কিনা সেটা দেখবে, কোনটা ভালো লাগছে সেটা দেখবে। যদি আমার মেথডটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার মেথডে পরবর্তী ক্ষেত্রে অঙ্কগুলো করার চেষ্টা করবে। আর তুমি যদি কোনো মেথড ভালো জানো, সেটা দেখছো যে যদি আমার বলার থেকে কি হয় ফার্স্ট হয়, তাহলে অবশ্যই সেই মেথডটাকে ব্যাক করবে, ঠিক আছে? তো দেখো, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একদম ভুলবে না, কারণ বেল আইকন প্রেস না করলে আমি ভিডিও আপলোড করা মাত্র তোমরা ইনস্ট্যান্ট নোটিফিকেশান পাবে না, ঠিক আছে? তো প্রথম অঙ্ক দেখো কী আছে। প্রথম অঙ্ক দেখো, চারটে ভগ্নাংশ দেওয়া আছে, দিয়ে পরে বলছে কি এই ভগ্নাংশগুলোর মধ্যে ঊর্ধ্বানুক্রমে সাজাতে বলছে, অর্থাৎ মানের ঊর্ধ্বানুক্রমে। মানের ঊর্ধ্বানুক্রমে কথাটা মানে কি, ছোটো থেকে বড়। তো দেখো এই ভগ্নাংশগুলোর ক্ষেত্রে আমরা কী করব, এই যে 8, 12, 12, 24 এগুলোকে কী করব, হরটাকে সমান, অর্থাৎ হরের যে লসাগু নেব অর্থাৎ 24, এই 24 দিয়ে সবগুলোকে গুণ করে করে দেখব। তো দেখো, যখন 3-এর 8কে 24 দিয়ে গুণ করব, 8 3-এ 24, 3 3-কে 9 চলে আসবে। 5-এর 12কে যখন 24 দিয়ে গুণ করব তখন ওইটাতে কত আসবে, 10 আসবে। 7-এর 12কে যখন গুণ করব তখন ওইটাতে কত আসবে, 14 আসবে। আর 11-এর 24কে যখন 24 দিয়ে গুণ করব তখন 11 পাবো। তাহলে এখান থেকে বুঝে গেলাম আমার সব থেকে ছোটো কোনটা, 9। 9 মানে কোন অনুপাতটা দেওয়া আছে দেখো, 9 মানে এখানে যে অনুপাতটা দেওয়া আছে সেটা হলো 3-এর 8, তার মানে এটা সব থেকে ছোটো। তারপরে দেওয়া আছে দেখো 10, 10 মানে কোনটা ছিল, 5-এর 12, তার মানে তারপরে এইটা হবে। তারপরে কি আছে, 11, 11 মানে কোনটা, 11 24। আর লাস্টে আছে 14, 14 মানে কোনটা, 7-এর 12। তাহলে এই প্যাটার্নে যেটা আছে সেই অপশানটাই কী হবে, আমার উত্তর হবে। তো দেখো এখানে 7-এর 12, তো এই অপশানটা বেসিক্যালি যেটা দেখতে পাচ্ছি 3-এর 8 দিয়ে কোন অপশানটা শুরু, 3-এর 8, 5-এর 12। তো দেখো এখানে অপশানগুলো ভুলভাল দিয়েছে, ঠিক আছে? ক্লিয়ারলি অপশানগুলোর দিকে একবার তাকাও, যা অঙ্কতে দিয়েছে তার সঙ্গে কিন্তু অপশান মিলছে না, তাহলে আমি এটা বলতে পারছি না। বেসিক্যালি আমার প্যাটার্নটা মনে রাখো, এই প্যাটার্নটা কী হবে, ছোটো থেকে বড় হিসাবে সাজালে এটা পাবে, ঠিক আছে? এটা বইয়ের ভুল, আমার কিছু করার নেই এখানে। তারপর কি বলছে দেখো, বলছে যদি a/2 = b/5 = c/8 হয়, তাহলে a - b + c/b এর ভ্যালু কত? তো এটা শর্টে করার নিয়ম কি, a = 2 ধরে নেবো আমরা, b = 5 এবং c = 8 ধরে নেবো। তাহলে এখানটা কী দাঁড়াচ্ছে, 2 - 5 + 8/5। তার মানে দেখো, 2 থেকে 5 বাদ দিলে হয় -3, -3-এর সাথে +8 করলে হয় 5, 5কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 1। এবার এইটা তো গেল শর্ট ট্রিক্স। আর বাকি লং মেথডে যদি কেউ করতে চাও বা বুঝতে চাও যে এটা কেন হচ্ছে এরকম, তো এটা হওয়ার কারণ একটাই, যে দেখো এইটা সমান আমরা কি করব, ভ্যালু পুটিংয়ের সময় এটা সমান কী ধরি, কে। কে সমান কী হয়, একটা ভেদ। তো a সমান আমরা ধরি 2k, b সমান ধরি আমরা 5k, তারপর c সমান ধরি আমরা 8k, দিয়ে এখানটাতে ওরকম করতাম যে 2k - 5k + 8k করতাম, আর নিচে কি দিতাম, 5k। তাহলে উপরে আসতো 5k, নিচেও আসতো 5k, দিয়ে কাটাকুটি করে আমার 1 আলটিমেটলি আসতো। তো এটা ডিরেক্টলি কিন্তু পুট করে করা যায়, কোনো এখানে ভুল নেই, ঠিক আছে? তো এই মেথডে করতে পারো। তারপর 3 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, বলছে 200 জন ছাত্রছাত্রীর মধ্যে 132 টাকা এরূপে ভাগ করে দেওয়া হলো যে প্রত্যেক বালক 80 পয়সা এবং প্রতিটি বালিকা 45 পয়সা করে পায়। বলছে বালিকার সংখ্যা কত, ঠিক আছে? তো এই অঙ্কটা দেখো দুরকমভাবে করা যেতে পারে। একটা আমরা অপশানের সাহায্য নিয়ে আমরা করতে পারি, আর আরেকটা হয় যেটা মেথড অফ অ্যালিগেশন। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা একটু অপশানের সাহায্যে দেখে নিই যে কোনটা উত্তর হতে পারে, ঠিক আছে? তারপর মেথড অফ অ্যালিগেশন লাগিয়ে আমি বলে দিচ্ছি কী করে করবে। প্রথমে দেখো, বলেছে কি যে বালিকার সংখ্যা, তাহলে আমি প্রথমে অপশানগুলো দেখে প্রথম অপশানটা দিয়ে যাই। প্রথম অপশানে কি আছে, 80 জন বালিকা। তাহলে 80 জন বালিকা যদি হতো তাহলে প্রত্যেকে কত করে পেতো, 45 পয়সা করে পেতো। তার মানে টোটাল পেতো কত, 80 × 45 এত পয়সা। তাহলে কত হয়, 0, 8 5 40, 0 হাতে রইলো 4, 8 4 32, আর 2 36। এবার দেখো এত পয়সা, তার মানে 36 কি, সেটা টাকা। এবারে 80 জন যদি আমার মহিলা হয়ে যায়, ফিমেল ধরে নিলাম, তাহলে আমার বয়েজ কতজন আছে, নিশ্চয়ই 200-র মধ্যে যদি 80 জন ফিমেল হয় তাহলে 120 জন কী আছে, বয়েজ। এবারে 120 জন বয়েজকে সে কত করে দিচ্ছে, 80 করে দিচ্ছে। তার মানে কত হয়, 12 8 96, আর দুটো শূন্য আমি বাদ দিয়ে দিলাম, তাহলে 96 কী হচ্ছে, টাকা।
তাহলে বয়েজদেরকে টোটাল টাকা দেওয়া হলো 96 আর গার্লসদেরকে দেওয়া হলো 36। দেখো দুটোকে যোগ যদি করি তাহলে আমার 132 কিন্তু চলে আসছে। অর্থাৎ অঙ্কের ভাষা অনুযায়ী আমি যেটা প্রেডিক্ট করছি যে 80 জন যদি আমার মহিলা হয় তাহলে কিন্তু অঙ্কটা কী হচ্ছে, মিলে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা একটা করে নিতে পারি। আর একটা হলো যদি কেউ অপশন দিয়ে না করার চেষ্টা করে, তো এই ধরনের অঙ্কটা কী করে করা যায় সেটা আমি বলে দিচ্ছি। দেখো এইখানে আমরা লাগাই মেথড অফ অ্যালিগেশন। তো এটা একটা মানে কি বলবো, মেথড অফ অ্যালিগেশনে সবসময় কী থাকে বলো তো, তিনটে জিনিস দেওয়া থাকে, অর্থাৎ দুটো দেওয়া থাকে একটা বলে দেওয়া থাকে, তখন আমরা বেসিক্যালি অনুপাতটা বার করে নিতে পারি। বাট বাকি যখন কোন অঙ্কতে মেথড অফ অ্যালিগেশনকে মানে লাগানো যায় সেটা কিন্তু অনেকে ধরতে পারে না। তো ধরতে না পারার জন্য অ্যালিগেশনটা মানে অনেকেই অ্যাপ্লাই করতে পারে না, এরকম নানান প্রসেস দিয়ে সেটাকে করতে হয়। তো দেখো এটাতে আমরা কী করে অ্যাপ্লাই করব। তো এইখানে দেখো যেটা দেখতে পাচ্ছি যে 200 জন ছাত্রছাত্রীর মধ্যে আমার 132 টাকা আমি কী করছি, ভাগ করছি। ঠিক আছে, তাহলে আমরা কি করব, প্রথমে ধরবো কি যে 200 জন ছাত্রছাত্রীকে যদি বালক হয় তাহলে 80 পয়সা করে দিতে হতো। তাহলে আমি ধরে নিচ্ছি কি 200 জনেই আমার টোটাল কি আছে, বালক আছে। তাহলে 200 জন বালককেই যদি আমি 80 পয়সা করে দিই তাহলে আমার কত খরচ হতো সেটা একবার দেখি। কী করতাম, 200 × 80, তাহলে 200 × 80 করলে কত হয়, 200 × 80 মানে কত হয়, 8 × 2 = 16, তারপর 3টে শূন্য। এবার এত পয়সা তার মানে 160 কি টাকা। বেশ, সবাই যদি ছেলে হয় তাহলে 160 টাকা হয়। বেশ, সবাই যদি আমার মেয়ে হয় অর্থাৎ 200 জনই আমার মহিলা, তাহলে প্রতিজনকে কত করে দিতাম, 45 টাকা করে দিতাম। তাহলে সেখানে ভ্যালু কত হতো, 200 × 45, তার মানে কত, হ্যাঁ 45 90, তার মানে 9000 পয়সা, তার মানে 90 টাকা। কিন্তু দেখো তাহলে এটা কি দাঁড়ালো যে সবাই যদি আমার ছেলে হয় তাহলে টাকা হচ্ছে 160, সবাই যদি আমার মেয়ে হয় তাহলে আমার টাকা হচ্ছে 90, বাট আলটিমেটলি আমার অ্যাকচুয়ালি হয়েছে কত, 132 টাকা। তাহলে এইটাকে দেবো মাঝে। ঠিক আছে, এবার এদের মধ্যে আমি অনুপাত বার করব, যে রেশিওটা বার করব, এটা তাহলে বয়েজ আর এটা হলো গার্লস। দেখো 160 থেকে এখানে 32 বাদ দিলে এই সাইডটাতে হবে 28, আর 132 থেকে 90 বাদ দিলে এই সাইডটাতে কত হবে, 42। এবার দেখো এই দুটোর মধ্যে কিন্তু কাটাকুটি যায়, 14 দিয়ে কাটলে এটা হয় 3, 14 দিয়ে এটা কাটলে হয় 2, অর্থাৎ 3:2। ঠিক আছে, তাহলে এই 3:2 এই জিনিসটা বেসিক্যালি কি, এই জিনিসটা হলো সংখ্যা। কিন্তু দেখো এইখানে কত বলেছে যে আমার 200 জন টোটাল সংখ্যা ছিল, তাহলে আমার এখানে কত হচ্ছে 3 আর 2 তার মানে 5। তাহলে আমার অনুযায়ী 5-এর ভ্যালু, এটাকে অন্য একটা কালার দিই যেটাতে তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো 5-এর ভ্যালু কত হচ্ছে অঙ্কতে 200, তার মানে 1 ইউনিটের ভ্যালু কত, 40। তার মানে আমি এখানে বয়েস ধরেছি কত, 3 ইউনিট, তার মানে 3 × 40 কত হবে বলো, 3 × 40 করলে কত হয়, 120টা আমার কী হবে বয়েস। আর এখানে 2 ইউনিট, তাহলে 2 × 40 তার মানে 80টা কী হবে, গার্লস। তো এটাই দেখো ছিল, 80 জন কী ছিল, গার্লস ছিল। তো এটা হলো মেথড অফ অ্যালিগেশন অ্যাপ্লাই করে উত্তরটা বার করা নিয়ম। আর বাকি বাই অপশানে করলেও এই অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তো এবার যেটা তোমাদের সুবিধা মনে হয় সেটা তোমরা করতে পারো। নেক্সট কি বলছে দেখো, 10 জন বালিকা 15 জন, 10 জন বালক 15 জন বালিকা 6 দিনে একটি কাজ করে। একটি বালক একা 100 দিনে কাজটি শেষ করলে বালিকা কত দিনে কাজটি সম্পন্ন করবে। তো এই অঙ্কটা দেখো, এগুলো বেসিক্যালি ও মানে কি, এগুলো সময় অ্যান্ড কী বলবো, টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক। তো এগুলো অ্যান্ড টাইপ বলা হয়। কী টাইপ বলা হয়, অ্যান্ড টাইপ। অর্থাৎ এখানে বালক বালিকা একসাথে কাজ করছে। তো এখানে আমরা কি করব, দুটো ইকুয়েশন, একটা ইকুয়েশন লিখবো, সেখানে টোটাল ওয়ার্কের ইকুয়েশনটা কী করব, সমান করব। সেখান থেকে প্রথমে বালক আর বালিকার কার্যক্ষমতা বার করব। ঠিক আছে, সেই কার্যক্ষমতা থেকে আমরা টোটাল অঙ্কটা করব। তো দেখো কী করে করছি, তাহলে এখানটা মুছে দিই। এবার দেখো প্রথমে তাহলে কি বলেছে যে 10 জন বালক, তাহলে আমরা কি লিখতে পারি যে 10 মেন প্লাস 15 উমেন। আচ্ছা, এখানে এম মানে মেন মানে বালকের ক্ষেত্রে লিখলাম, আর ওমেন মানে মহিলা ধরে নিলাম। যেহেতু আমি একটু মেন ওমেন মানে অঙ্কগুলোতে মেন ওমেন দিয়ে লিখি, ওই জন্য এম আর ডাব্লিউ লিখছি। ঠিক আছে, বয়েজ অ্যান্ড গার্লস মানে বি অ্যান্ড জি অ্যাকচুয়ালি লেখা উচিত, বাট আমি লিখছি মেন অ্যান্ড মেন। তাহলে এরা মিলে 6 দিনে কি বলছে, কাজটা কমপ্লিট করে দেয়। তার মানে এইটাই টোটাল কাজ, যে 10 জন বালক আর 15 জন মহিলা মিলে 6 দিনে যে কাজটা করে সেইটাই বলছে একটি বালক একা 100 দিনে করে দেয়। তার মানে একটা মেন 100 দিনে কি করে, সেই কাজটাই করে। ঠিক আছে, তাহলে এইটা আমার ইকুয়েশন লিখতে পারি। তো এই ইকুয়েশনটা এবার সলভ করে দেবো। 10 মেন ইন্টু 6 তার মানে 60 মেন প্লাস এখানে কত হবে 90 উমেন ইকুয়ালস টু এখানে কত হবে 100 এম। অর আমরা কি লিখতে পারি, দেখো এখানে 90 উমেন ইকুয়ালস টু এদিকে 60 মেন চলে এলে এটা কত হয়ে যাবে 40 মেন। তাহলে মেন বাই উমেন এই অনুপাতটা কত হবে, দেখো মেন বাই উমেন তার মানে হবে তোমার 4/9। কারেক্ট।
এটুকু বুঝতে পারলাম। তার মানে কি, এই যে 4/9 জিনিসটা পেলাম, এটা হলো মেনের এফিসিয়েন্সি 4, আর উমেনের এফিসিয়েন্সি কত, 9, অর্থাৎ দক্ষতা, বালক আর বালিকার কর্মদক্ষতা। এবার আমি একটা জিনিস দেখছি যে আমার টোটাল কার্য কত, হয় এটাকেও ধরতে পারি কিংবা এটাকেও ধরতে পারি, দুটোই তো ইকুয়াল, সমান ধরেছি আমি। তো আমার এইটাতে দেখো ক্যালকুলেশন করলে সুবিধা হচ্ছে, ঠিক আছে। তো আমি এইটা ধরে নিই যে আমার টোটাল কাজ কত, এম ইন্টু 100। এবার দেখো মেন মানে আমি কত পেলাম, 4, তাহলে আমি মোটামুটি এমটাকে কত ধরতে পারি, 4। তাহলে 4 × 100, এটা আমার কি টোটাল কাজ, অর্থাৎ 400 ইউনিট টোটাল কাজ। বাট বলেছে বালিকা কত দিনে করবে, তাহলে এবার বালিকাকে ওই 400 ইউনিট কাজ, তাহলে বালিকার এফিসিয়েন্সি কত, 9। তাহলে বেসিক্যালি হবে কত, আমি কিছু ভুল করলাম মনে হয়, দেখি এক সেকেন্ড, 10 10m প্লাস 15m ইন্টু 6 সমান এত, ঠিক আছে। 60m প্লাস 90 উমেন ইকুয়াল টু 100m। তা আচ্ছা, 90 উমেন ইকুয়ালস টু এদিকে 40m। তাহলে মেন বাই উমেন ইজ ইকুয়াল টু, সরি এটা ভুল লিখেছি, মেন বাই উমেন হবে তোমার 9/4, ঠিক আছে, এটা ভুল। দেখো এখানটাতে ভুল করেছি আমি, গন্ডগোলটা এখানে পাকিয়েছি। এটা বেসিক্যালি কত হবে, মেন বাই উমেনটা হবে 9/4, ঠিক আছে, অন্য একটা কালার দিয়ে দেখাই, এটা কত হবে 9/4, 9/4, অর্থাৎ মেনের এফিসিয়েন্সি 9, উমেনের এফিসিয়েন্সি কত, 4। তাহলে আমার দেখো মেন ইন্টু 100, এটা কি ছিল, টোটাল এফিসিয়েন্সি, এই কাজ মানে কি বলবো, টোটাল কাজ। তাহলে এখানে কত হতো, 9 × 100, অর্থাৎ 900 ইউনিট আমার টোটাল কাজ। এবার আমি করাবো কাকে, একজন মহিলাকে দিয়ে, তাহলে শুধু 4 এফিসিয়েন্সি দিয়ে কী করবো, ভাগ করব। তো 4 25, আর 25 × 9 কত হলো, 225। তাহলে অপশান এইটা মোস্ট প্রবাবলি এটাতে ছিল, তাহলে 225 কী হবে, কারেক্ট অ্যান্সার হবে। এবার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে যদি এখানে বলতো যে একজন মহিলাকে না দিয়ে দুজন মহিলা করতে কতদিন লাগাতো, তাহলে আমরা এখানে 4-এর বদলে 2 × 4 অর্থাৎ 8 দিয়ে কী করতাম, ভাগ করতাম। এইভাবে এই অঙ্কটা করতাম। আর বাকি তোমরা নিচে কমেন্ট সেকশানে জানাও যে তোমরা এই অঙ্কটা এইভাবেই করতে, না এর থেকে কোনো লেন্দি প্রসেসে আগে আগে করছিলে। তো এই অঙ্কটা আমি আরেকবার বলে দিচ্ছি, যেহেতু অঙ্কটা ভালো আমার মনে হচ্ছে, তাই আরেকবার বলে দিচ্ছি। দেখো তাহলে এই অঙ্কটা কী করে করব, প্রথমে ওই যে 10 জন মেন প্লাস 15 উমেন, এরা বলছে 6 দিনে যে কাজ করে সেটা একটা মেন 100 দিনে তাই কাজ করে, দিয়ে এখান থেকে মেন আর ওমেনের রেশিও আমরা পেয়ে গেলাম কত, 9/4, ঠিক আছে। তো 9/4 যখনই পেলাম, আমার টোটাল কাজ এখানে কত হলো, এখানটাতে বসালেও হচ্ছে, কত হচ্ছে দেখো 9 × 100। এবার সেটা করাচ্ছি কত, একজন ওমেন দিয়ে, তো 4 দিয়ে, এটা ভাগ করে দিলাম, এখান থেকে আমার অ্যান্সার বেরিয়ে গেল 225। তাহলে এরকমভাবে করবে। এবার দেখো এইখানে বসালেও আসতো, এখানে বসালেও কী করে আসতো, দেখো 10 মেন, মেনের বদলে আমরা কত বসাতাম, 9, তার মানে এখানটা 90 প্লাস এখানটা 15 × 4 মানে 60, ইন্টু কত করতে 6, তাহলে 150 × 6, তার মানে আবার ঘুরে ফিরে কত, 900, ঠিক আছে। 900 বাই আবার কী করতে, একটা মেন মানে 4 দিয়ে ভাগ করতে। তো আমি দেখলাম এইখানটা ছোটো আছে, তাহলে এই সাইডটা দিয়ে আমি বসিয়ে নিলাম, কারণ এই ইকুয়েশনের এই সাইডটা আর এই সাইডটা দুটোই কী করছে, টোটাল কার্যকে আমার ডিনোট করছে, ঠিক আছে। পরের কোয়েশ্চেনটা কী বলছে দেখো, আচ্ছা কী বলছে দেখো, একটা বিধানসভা কেন্দ্রে ভোটারদের মধ্যে 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটে 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তিনি মোট ভোটের শতকরা কত পেয়েছেন। তো খুব সহজ, আমি ধরে নিচ্ছি মোট ভোটার আমার 100 জন, তার মধ্যে বলছে 80% ভোট দিয়েছে, গুড। এবার 80%-এর মধ্যে একজন জিতেছে, অর্থাৎ উইনার একজন, লুজার একজন। তো উইনার বলেছে 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাহলে 80-র 65% আমাকে বার করতে হবে। তো দেখো 65% মানে হয় তোমার 13/20, কী করে করছি দেখো, 5% মানে হয় 1/20, তাহলে 5কে 13 দিয়ে গুণ করলে হয় 65, তাহলে সেটাই হয়ে গেল 13/20। এবার 80-র 13/20 যখন বার করবো, তাহলে 4 20 80, 4 13 কত হয়ে যাবে, 52। এবার 52 জন যদি উইনার পায়, লুজার কতগুলো পাবে, 28টা, কারণ 80টা ভোট প্রদত্ত হয়েছে, রাইট। এবার বলছে তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন, তো মোট ভোট আমার 100, পেয়েছে কতগুলো, 52টা, তাহলে নিশ্চয়ই 52% ভোট সে কী করেছে, পেয়েছে, কারণ 100-র মধ্যে সে কী করেছে, 52টা ভোট পেয়েছে। নেক্সট বলেছে দেখো, বলছে কোনো সংখ্যাকে 10% কমালে 36 হয়। এতক্ষণ অঙ্কগুলো স্লো স্লো চলছিল, এবার একটু ফাস্ট ফাস্ট করাচ্ছি, ঠিক আছে, কারণ সময় চলে যাচ্ছে। সো আমার মনে হয় না, কারণ তোমাদের প্র্যাকটিস করে রেখেছো, তো আই থিঙ্ক অত ডিটেলস এক্সপ্লেন করানোর কিছু দরকার নেই। দেখো বলছে কোনো সংখ্যাকে 10% কমালে 36 হয়, সংখ্যাটি থেকে কত বিয়োগ করলে 46 হবে। তাহলে কোনো সংখ্যাকে যদি 10% কমিয়ে দাও, তাহলে 10% কমানো মানে কত,
10/100, 10% মানে দ্যাট মিন্স 1/10। তার মানে আগে যদি কোনো নাম্বার 10 ছিল, সেটা থেকে 1 কমে সেটা এখন কত হয়ে গেছে, 9 হয়ে গেছে। এবার 9-এর ভ্যালু সেটা বলে দিয়েছে কত, 36। তার মানে 9-এর কত গুণ, 4 গুণ। তার মানে অরিজিনাল নাম্বারটা কত, 40, ঠিক। এবার বলছে সংখ্যাটি থেকে কত বিয়োগ করলে 46 হবে। অর্থাৎ বলতে কি চাইছে, 40 থেকে কী এমন সংখ্যা বাদ দেবো যাতে 46 হবে। তাহলে সেটা অবভিয়াসলি -6 হবে, কারণ 40 মাইনাস -6 করলেই না 40 + 6 হয়ে যাবে, তখনই তো 46 আসবে, ঠিক আছে। তাহলে অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, বলছে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 9, 11, 13 দিয়ে ভাগ করলে যথাক্রমে 6, 8, 10 ভাগশেষ থাকবে। তো এটা দেখো করার অনেক নিয়ম থাকতে পারে। বেসিক্যালি এটাতে দেখতে পাচ্ছি কি ডিফারেন্স মেথড আমরা অ্যাপ্লাই করি, যে 9 - 6 3 আছে, 11 - 8 3 আছে, 13 - 10 3 আছে, দিয়ে ডিফারেন্স মেথড দিয়ে যে ফর্মুলাটা সবাই করায় সমস্ত ইউটিউব চ্যানেলে, তো এভাবে করা যায় একটা। তো আমি ওই মেথডটা যাচ্ছি না, ঠিক আছে, আমি একটু ট্রিক্স অ্যাপ্লাই করছি। দেখো যেহেতু অপশানগুলো দেখে বোঝা যাচ্ছে যে কী ট্রিক্স অ্যাপ্লাই করা যেতে পারে। কী বলছে দেখো, 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 9, 11, 13। তো আমি বেসিক্যালি 9, 13 এগুলো ডিভিজিবিলিটি কাজে লাগিয়েও করা যেতে পারে, আবার 11-র ডিভিজিবিলিটি দিয়েও কাজে লাগিয়েও করা যেতে পারে। তো প্রথমে দেখো 9-এর ডিভিজিবিলিটি রুল সবাই জানো যে কী হয়, সাম অফ ডিজিট সবসময় 9 দিয়ে কী হয়, কেটে যায়। অর্থাৎ যে উত্তরটা হবে সেটার অঙ্কগুলো যোগফল 9 দিয়ে কাটাকুটি যাবে। তো ওইটা আমরা দেখব। দেখো কী বলছে, 9, 11, 13 দিয়ে ভাগ করলে যথাক্রমে 6 কী থাকবে, 8 এবং 10 ভাগশেষ থাকবে। অর্থাৎ কোনো সংখ্যাকে যদি তুমি 9 দিয়ে ভাগ করো তাহলে 6 ভাগশেষ থাকবে। তাহলে হচ্ছে ভাগশেষ থাকা মানে কি, আমি ভাগ করতে গেলাম, 6 আমার কী হয়ে গেল, পড়ে রয়ে গেল। তার মানে সংখ্যাটা থেকে যদি 6 কম হতো তাহলে সেটা অবভিয়াসলি ভাগ চলে যেত। তাহলে প্রতিটা অপশান থেকে আমি প্রথমে 6 বিয়োগ দিয়ে দিচ্ছি। তাহলে এই অপশানটা কত হয়ে যাবে, 9003, এটা হয়ে যাবে 9008, এটা হয়ে যাবে 9000 পুরোপুরি, আর এটা হয়ে যাবে 9896, রাইট। এইবার দেখো তাহলে 9 দিয়ে ভাগ করে যে 6 ভাগশেষ থাকছিলো, আমি কী করলাম, অপশানগুলো থেকে 6 বাদ দিয়ে দিলাম। তার মানে এবার যে অপশানগুলো আছে সেই অপশানগুলো কী হবে, নিশ্চয়ই 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে এটাই আমরা চেক করে নেবো একটু। তো দেখো প্রথমে আছে 9003, তো এগুলোর অঙ্কগুলো যোগ করলে কত হচ্ছে, 9 আর 3 12। তাহলে 12কে 9 দিয়ে ভাগ করলে কিন্তু মেলে না, তার মানে এই অপশানটা কী হবে না, হবে না উত্তর। 9008, 9 আর 8 যোগ করলে করতে হচ্ছে 17, 17 কিন্তু 9 দিয়ে ভাগ করা যায় না, তার মানে এই অপশানটাও হবে না। এই অপশানটা দেখো 9-এর সাথে বাকি শূন্য, অর্থাৎ 9ই আসছে, 9কে 9 দিয়ে ভাগ করলে কিন্তু মিলে যায়, তার মানে এই অপশানটা কী হয়, 9 দিয়ে ভাগ মিলে যাচ্ছে। আর এটাও কিন্তু হচ্ছে না, দেখো 9 আর 8 17, আর 9 26 আর 6 32, 32কে কিন্তু 9 দিয়ে ভাগ করা যায় না। তার মানে এটা থেকে বুঝে গেলাম যে অপশান সি হবে কি আমার কারেক্ট অ্যান্সার। এবার কেউ যদি বলো যে আচ্ছা 11 ডিভিজিবিলিটি নিয়ম দিয়ে কি আমি দেখতে পারি না, হ্যাঁ অবভিয়াসলি 11 ডিভিজিবিলিটি নিয়ম দিয়েও চেক করতে পারো। দেখো কী করে, তাহলে 11 দিয়ে ভাগ করলে বলছে 8 কী থাকছে, ভাগশেষ থাকছে। তাহলে আমি প্রথমে প্রতিটা থেকে 8 বাদ দিয়ে দিই। তাহলে এটা হয়ে গেল 9001, এটা হয়ে গেল 9003, এটা হয়ে গেল 8998, আর এইটা থেকেও 8 বাদ দিলে তার মানে 8996, ঠিক আছে। এবার 11 ডিভিজিবিলিটি রুল কি বলে, যে অড নাম্বার প্লেস আর ইভেন নাম্বার প্লেস, অর্থাৎ বিজোড় সংখ্যার মানে জায়গার যোগফল, আর কি জোড় সংখ্যক জায়গার যোগফলের বিয়োগফলটা কি হয়, হয় 11 দিয়ে কাটাকুটি যাবে কিংবা 0 হবে। এটা কিন্তু কনসেপ্ট চলে। তো এখানে দেখো অন্য কালার দিয়ে দেখাই, দেখো 9001-এর বিজোড় সংখ্যক স্থানীয় সংখ্যা কোনটা, 9 আর 0। তাহলে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 9, আর জোড় স্থানীয় সংখ্যা কত, 2 নম্বর পজিশন আর 4 নম্বর পজিশন, অর্থাৎ 1। তাহলে 9 - 1 করলে কত হচ্ছে 8, 8 কিন্তু 11 দিয়ে যায় না। এইটাতে দেখো 9 আর 0 যোগ করলে 9, আর 0 আর 3 যোগ করলে 3, 9 - 3 করলে 6, অর্থাৎ এটাও হচ্ছে না। এবার এইটা দেখো 8 আর 9 যোগ করলে 17, 9 আর 8 যোগ করলে 17, 17 - 17 কী হচ্ছে 0। তাহলে দেখো ডিভিজিবিলিটি রুল অনুযায়ী কিন্তু এটা হয়ে যাচ্ছে, অর্থাৎ কী হয় 11 দিয়ে ভাগ করলে যে অড নাম্বার প্লেস আর ইভেন নাম্বার প্লেসের যে বিয়োগফল সেটা কী হয়, হয় 11 হয় কিংবা সেটা 0 হয়। তাহলে দেখো অপশান সিতে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেখো এই অঙ্কটা 9-এর ডিভিজিবিলিটি নিয়ম যদি কেউ জানো সেটা দিয়েও দেখতে পারো। ডিভিজিবিলিটি নিয়ম মানে বেসিক্যালি বিভাজ্যতার নিয়ম। 11 ডিভিজিবিলিটি নিয়ম দিয়েও চেক করতে পারো, আর বাকি ওই যে ডিফারেন্স মেথড দিয়েও চেক করতে পারো। মানে অঙ্ক করার হাজার হাজার নিয়ম আছে, তোমার যখন যেটা মাথায় ক্লিক করবে তুমি সেটাই করবে, ঠিক আছে। নেক্সট কী বলছে দেখো, বলছে 11 দ্বারা বিভাজ্য একটি 3 অঙ্কের সংখ্যায় একক ও শতক স্থানীয় অঙ্ক দুটির যোগফল 11 হলে দশক স্থানীয় অঙ্কটি কত হবে, ঠিক আছে। তাহলে বলছে দেখো 11 দ্বারা বিভাজ্য, তাহলে 11 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা 3 ডিজিটের, আমি ধরে নিলাম কি PQR, 3 অঙ্কের সংখ্যা, ঠিক আছে। তাহলে এটা এই 8টা আমার একক স্থানীয় অঙ্ক,
আর পিটা আমার কি শতক স্থানীয় অঙ্ক, আর কিউটা আমার দশক স্থানীয় অঙ্ক। এবার কি বলছে, একক ও শতক স্থানীয় অঙ্ক দুটির যোগফল কত হবে 11। তার মানে বলে কি দেওয়া আছে যে পি প্লাস আর এই জিনিসটা ইকুয়ালস টু কত দেওয়া আছে 11। এবার বলছে তাহলে দশক স্থানীয় অঙ্কটা কত হবে। তো দেখো পি কিউ আর এই জিনিসটা যদি 11 দিয়ে পুরোপুরি মিলে যেতে চাই তাহলে কি হবে, সেটা 11-র বিভাজ্যতার যে সূত্র সেই সূত্রটা মেনে চলবে। তো 11-র বিভাজ্যতা সূত্র অনুসারে আমরা কি জেনেছিলাম যে অড নাম্বার প্লেসের যোগফল আর ইভেন নাম্বার প্লেসের যোগফলের যে বিয়োগটা, ঠিক আছে, সেইটা কি হবে, হয় 11 দিয়ে কাটাকুটি যাবে কিংবা 0 হবে, এটা হবে। তো দেখো পি প্লাস আর অর্থাৎ এই পি আর আর এটা কি নম্বর, এটা 1 নম্বর পজিশন, এটা 2 নম্বর পজিশন, এটা 3 নম্বর পজিশন। তাহলে দেখো বিজোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফল কত এলো 11। তার মানে 11 মাইনাস জোড় স্থানীয় অঙ্ক কোনটা, কিউ। তাহলে কিউটাকে কি হতে হবে, হয় 11 থেকে 11 হতে হবে, তবেই কি হয়ে যাবে 0, কিংবা কি হতে হবে 0। যদি 0 হয় তাহলে 11 মাইনাস 0 মানে 11 হয়ে যাবে, সেখানকে তুমি 11 দিয়ে ভাগ করলে সেটা মিলে যাবে, অর 11 হলে এটা মিলে যাবে। কিন্তু দেখো এটা যেহেতু 3 অঙ্কের সংখ্যা তাহলে কিউ কখনো 11 হতে পারে না। তাহলে অপশান একটাই পড়ে রয়েছে, সেটা হলো 0, অর্থাৎ সংখ্যাটাকে কি হতে হবে 0 হতে হবে। তো দেখো 0 অপশান কোথায় দেওয়া আছে, বি অপশানে। তাহলে এটাই হয়ে গেল। বাকি কিছু যদি সংখ্যার এক্সাম্পল নিতে চাও তো দেখো 407 আমরা বলতে পারি। দেখো 4 আর 7 কি হচ্ছে, যোগ করলে 11, মাঝে 0, 704ও সিমিলারলি হবে। দেখো এগুলো 11 দিয়ে কেটে যাবে। দেখো 11 দিয়ে যদি এটাকে কাটাও, 11 3 33, 11 7 মিলে গেল। এটা যদি 11 6 4 মিলে গেল। তো এইভাবে কিন্তু হয়, ঠিক আছে। আচ্ছা 8টা অঙ্ক হলো। তো এখনও অবধি যারা এই ভিডিওটা আজকে নতুন দেখছো অবশ্যই এখনই একটা লাইক করো, ঠিক আছে, লাইক করো, তারপর আমি 9 নম্বর অঙ্কটা করাবো। লাইক না করলে কিন্তু চলবে না, ঠিক আছে। তারপরটা কি বলছে দেখো, বলছে একজন গৃহস্থ 1200 টাকা ব্যাংকে জমা রাখেন এবং কিছু বছর পর ব্যাংক থেকে 1800 টাকা পায়। যদি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% হয় তাহলে কত বছর ব্যাংকে টাকাটা জমা রাখা হয়েছিল। ঠিক আছে, তাহলে দেখো 1200 টাকা রেখেছিল, এটা মানে মেন মূলধন, আর এটা 1800 টাকা সুদ আসল রূপে পেয়েছে। তাহলে বলো এখানে সিম্পলি সুদ হিসাবে কত টাকা পেয়েছে, 600 টাকা, ঠিক। তাহলে 600 টাকা কত বছরে পেল, 4 বছর পর বলেছে, কিছু বছর পর, সরি সরি কিছু বছর পর বলেছে, ঠিক আছে, আমি বছরটা জানি না, ঠিক আছে। তাহলে কিছু বছর পর 600 টাকা পেয়েছে, ঠিক। তাহলে বলছে দেখো ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10%। আচ্ছা ব্যাংকের সরল সুদের হারটা বলে দিয়েছে। তাহলে 1200 টাকা যদি আমি রাখি আর ব্যাংক যদি আমাকে 10% করে সুদ দেয় তাহলে আমার এক বছরে কত টাকা পাওয়ার কথা, 1200 10%, তার মানে কত, 1200 ইন্টু 10/100, শূন্য শূন্য চলে গেল, তার মানে 120 টাকা পাওয়ার কথা এক বছরে, ঠিক। কিন্তু আমি টোটাল পেলাম কত, 600 টাকা। আচ্ছা বলো 120 টাকা করে যদি আমি পাই তাহলে 600 টাকা পেতে আমার ক বছর লাগবে, নিশ্চয়ই বলবে 5 বছরে পেয়ে যাবে। কারণ সরল সুদের ক্ষেত্রে কি হয়, প্রত্যেক বছর 120 করে পাবো। তো প্রথম বছরে যদি 120 টাকায় পাই, পরের বছরে 120, তারপরের বছরে 120, তারপরের বছরে 120 এবং তারপরের বছরেও 120, অর্থাৎ টোটাল যখন আমার 5টা বছর হয়ে যাবে তখন আমি 600 টাকা পেয়ে যাবো। এটাই অঙ্কতে বলেছিল। তাহলে অপশান এ হবে কি কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে দেখো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে, বা রম্বসের কর্ণদ্বয়, রম্বস দেখতে কীরকম হয়, এরকম। তো দেখো এরকম যদি রম্বস হয়, এই কর্ণটা বাহুর দৈর্ঘ্য সমান তো হবে না, অসমান কিন্তু অসমান্তরাল এটাও কিন্তু নয়, সর্বসম, এটা বাহু কখনো সর্বসম হয় না, ঠিক আছে। তাহলে লম্ব সমদ্বিখণ্ডক, হ্যাঁ এইটা একটা ঠিক কথা। কি হয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্ব হবে কি করে, সমদ্বিখণ্ডক করে, তো সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। তাহলে এই অপশানটা কী হবে কারেক্ট। নেক্সট বলছে দুই অঙ্ক গঠিত কোনো সংখ্যার সঙ্গে ওই সংখ্যার অঙ্ক দুটিকে পরস্পর স্থান পরিবর্তন করে যে সংখ্যা পাওয়া যায় তা যদি যোগ করা হয় এদের যোগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে। তার মানে এরকম একটা করে নিই, কী বলছে, দুই অঙ্ক বিশিষ্ট কোনো গঠিত সংখ্যা যদি অঙ্ক দুটিকে স্থান পরিবর্তন করা হয়, তো একটা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিয়ে নাও 36, ঠিক। এর অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে 6 আর 3, এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 99। তো বলছে 99 সবসময় কোনটা দ্বারা কাটাকুটি যাবে। তো দেখো 99 3 দ্বারা যাচ্ছে, আবার 11 দ্বারাও যাচ্ছে, 5 আর 7 দ্বারা যাচ্ছে না, তার মানে এই অপশান দুটো কেটে দাও। এবার দেখো 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে, আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে দেখে নিই, ঠিক আছে। তাহলে একটা 26 নিলাম আর একটা 62 নিলাম, যোগ করলে কত হচ্ছে 88। তো 88 দেখো 3 দিয়ে কাটছে না, বাট 11 দিয়ে কাটছে, তার মানে 11 দিয়ে কাটছে, এটা কিন্তু বারবার কি হচ্ছে, সত্য হচ্ছে, পরম সত্য হচ্ছে। 3 দিয়ে কাটাকুটিটাও হচ্ছে না, কিন্তু একটা অপশানের ক্ষেত্রে মিললো বাট বাকি অপশানের ক্ষেত্রে মিলছে না। আরেকটা অপশান নিয়েও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো যদি ধরো একটা সংখ্যা নিয়ে নাও তোমরা 56 আর এটা নিলাম 65, তাহলে কত হলো, 6 5 11, 1 হাতে হলো 121। তো 121 দেখো
3 দিয়ে যায় না, ঠিক আছে, বাট 11 দিয়ে চলে যাচ্ছে। তার মানে 11ই হলো ওই অপশানটা যেটা কি হচ্ছে সবসময় মিলছে। তার মানে এরকম যদি কোয়েশ্চেন দেয় তাহলে এই অপশানটার কোনটা উত্তর হবে 11, অর্থাৎ 11 দ্বারা সবসময় কী হবে, অঙ্ক দুটো যদি স্থান পরিবর্তন করো তাহলে ওটা অবভিয়াসলি সবসময় 11 দ্বারা কী হবে, বিভাজ্য হয়ে যাবে, অর্থাৎ ভাগ করলে মিলে যাবে। নেক্সট কি বলছে দেখো, বলছে গ্রামের একটা রাস্তা 20 দিনে তৈরি হবে ভেবে কাজের জন্য 16 জন লোক 12 দিন কাজ করে রাস্তাটির 1/4 অংশ তৈরি করলেন। বলছে আরও কত লোক নিযুক্ত করলে রাস্তাটি মোট 20 দিনেই তৈরি হয়ে যেত। ঠিক আছে, তাহলে এখানে ওই ফর্মুলাটা ইউজ করবো আমরা, M1D1/W1 = M2D2 বাই W2। তাহলে M1 কত বলেছে দেখো, প্রথমে বলেছে দেখো 20 দিনে গ্রামের রাস্তা এই কাজে 16 জন লোক নিয়োগ করেছি। কত দিনে কাজটা করব, 20 দিনে। মোট কাজ কত ছিল, W ধরেছিলাম, ঠিক আছে, তার 1/4 অংশ কি বলেছে তৈরি হয়ে গেছে, তাহলে এখানে 1/4 দিয়ে দাও। এবার বাকি কি আছে, বাকি বলছে দেখো কাজের জন্য 16 জন, এবার 12 দিন কাজ করে রাস্তাটা 1/4 অংশ তৈরি করলেন, তাহলে বাকি, আচ্ছা আচ্ছা, এখানে একটা কাজ করো, রাস্তাটা 1/4, হ্যাঁ বাকি কাজ কত আছে, 3/4 অংশ পড়ে আছে, তাহলে 1/4 যদি হয়ে যায় তাহলে 3/4 পড়ে আছে। এবার বাকি কি বলেছে, কত দিনে করবে, 12 দিন কাজ হয়ে যাওয়ার পর, তার মানে 8 দিনে কাজটা হয়ে যাওয়ার কথা। তাহলে কতজন লাগবে এটা আমাকে দেখতে হবে। তো দেখো এখানে 4 4 কেটে দাও, তারপর তোমার 8 দিয়ে এটা কাটলে কত হয়, 2 16, আর এখানে 3 দুগুণে 6, তাহলে 6 × 20, তার মানে 120, ঠিক আছে। এবার 120 জন হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে আর কতজন লোক 20 দিনেই লাগবে, তাহলে 16 জন ছিল। মেবি আমি অঙ্কটা কোথাও কিছু ভুল করলাম, আর একবার করি, ঠিক আছে, কি বলছে দেখো। তো দেখো কি বলেছিল, 20 দিনে তৈরি হবে এইভাবে কাজের জন্য 16 জন লোক 12 দিনে কাজ করে রাস্তাটি, আচ্ছা সরি সরি, এইখানে ভুলটা করেছিলাম, যে 12 দিন যেটা ছিল সেটা করিনি। তাহলে মেন ওয়ান মানে কত, 16 জন ব্যক্তি 12 দিনে কাজটা কত করেছে, 1/4 অংশ করেছে, এটা প্রথমে লিখতে হবে। তারপরে লোক সংখ্যাটা আমি জানি না, ওইটাকে আমি সার্কেল করে রাখলাম, ইন্টু কত দিনে করতেছে, 20 দিনেই বলছে কাজটা শেষ হবে, তাহলে 12 দিন যদি কাজ হয়ে যায় আর কত দিনে হবে, 8 দিনে কাজটা হবে। আর কাজ পড়ে কত আছে, টোটাল কাজ 1 অংশ, 1/4 অংশ হয়ে গেছে, তার মানে 1 - 1/4, তার মানে কত, 3/4, এটা কিন্তু করতে হবে। তো দেখো 4 দিয়ে 4 কেটে গেল, 8 দিয়ে এটা কেটে গেল 2, তাহলে 2 × 12 24, 24-এর সঙ্গে এই নিচের 3টা যখন গুণ হবে এদিকটা কত চলে আসবে, 72। তাহলে 72 জন লোক লাগবে, বাট আমার অলরেডি ছিল কতজন, 16 জন ছিল, তাহলে আর কতজনকে নিয়োগ করতে হবে, নিশ্চয়ই বলবে কত, 72 - 16, দ্যাট মিন্স কত, 56 জন, তাহলে 56 জন এটার কী হবে, কারেক্ট অ্যান্সার হবে। এখানে ওই কোয়েশ্চেনটা করতে প্রথমে কী করেছিলাম, ভুল করেছিলাম। এবার কি বলছে দেখো, একটি শিক্ষণ ক্যাম্পে 250 জন শিক্ষার্থী রয়েছে, তাদের 28 দিনের খাদ্য মজুদ আছে। শিবির চলার 17 দিন পর আরও 25 জন শিক্ষার্থী ক্যাম্পে এলো, এখন ওই খাবারে আর কতদিন চলবে। তাহলে এটাও কিন্তু ওইভাবে করা যেতে পারে, যে 250 জন ছিল, তাদের 28 দিনের খাবার মজুদ ছিল, ঠিক, 250 ইন্টু মানে কী বলবো, 28 দিনের খাবার মজুদ ছিল, বাট শিবির চলার 17 দিন পর, তাহলে 17 দিনে মানে অ্যাকচুয়ালি 250 × 28 জনের খাবার মজুদ ছিল। এবার 17 দিন যখন চলেছে তাহলে 250 × 17 দিনের খাবার কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাহলে এখন পড়ে কত আছে এটা বিয়োগ করবে। তার মানে 250 যদি কমন নাও, 28 - 17, মানে 250 × 11, এত খাবার পড়ে আছে। বাট সেই খাবারে কি হয়েছে, এবার কতজন চলে এসছে, 250-এর সাথে আরও দেখো 25 জন কি বলছে অ্যাড হয়ে গেছে, তার মানে 250 আরও 25, তার মানে 275 জন হয়ে গেছে এখন। তাহলে 275 জনের তো আর এখন 11 দিন চলবে না, 250 জন যদি লোক থাকতো তাহলে বাকি খাবারে 11 দিন চলতো, এটা আমরা পেলাম। বাট এখন লোক সংখ্যা কত হয়ে গেছে, 275, তাহলে এদের কত দিন চলবে সেটা আমাদেরকে হিসাব করতে হবে। তো দেখো যদি 25 দিয়ে এটা কাটি, 25 10, আর এটা হবে তোমার 25, 25 10 যদি 200 হয় তাহলে 25 11, তাহলে 11 দিয়ে এটা কেটে গেল, তার মানে 10 ডেজ। অর্থাৎ লোক যখনই বেড়ে গেল তাহলে ওই বাকি খাবারে, যেখানে আগে আমাদের 11 দিন চলে যেত, এখন সেই জায়গায় কত দিন চলবে, 10 দিন চলবে, ঠিক আছে। নেক্সট বলেছে দেখো, -2 3 বিন্দুটি কোন পাদে অবস্থিত। তো যারা দেখবে স্থানাঙ্ক জ্যামিতি করেছো এরকম কি হয়, এই দিকটাকে কি বলা হয়, নেগেটিভ এক্স সাইড, এই দিকটাকে বলা হয় পজিটিভ এক্স ডিরেকশন, এই দিকটাকে বলা হয় পজিটিভ ওয়াই ডিরেকশন, এই দিকটাকে বলা হয় পজিটিভ নেগেটিভ ওয়াই ডিরেকশন। এইটাকে বলা হয় ফার্স্ট কোঅর্ডিনেট বা প্রথম পাদ, এইটাকে বলা হয় সেকেন্ড কোঅর্ডিনেট বা দ্বিতীয় পাদ,
এটাকে বলা হয় থার্ড কোঅর্ডিনেট বা তৃতীয় পাদ, আর এটাকে বলা হয় আমাদের ফোর্থ কোঅর্ডিনেট বা চতুর্থ পাদ। তো -2 3 মানে কত, এটাকে কি বলা হয়, -2 মানে এটা এক্স অক্ষের, তাহলে এইদিকে তুমি -2 ঘর গেছো, আর এইদিকে ওয়াই অক্ষে +3 ঘর গেছো, তার মানে এইরকম কোনো জায়গায় আছো -2 3 পয়েন্টটা, কারেক্ট। তাহলে এই পয়েন্টটা কী হবে, দ্বিতীয় পাদে অবস্থিত। তো এটা দেখলাম আমি বইয়ে ভুল উত্তর দেওয়া আছে, অন্য কি একটা দিয়েছিল, তৃতীয় পাদ না চতুর্থ পাদ লেখা ছিল, তো এটা বইয়ের ভুল, ঠিক আছে। নেক্সট বলছে দেখো, অষ্টম ভুজের অন্তঃকোণগুলির মানের সমষ্টি। তো অষ্টম ভুজের যে কোনো n সংখ্যক 2 × n-2 কী হয়, সমকোণ। এটা আমরা পড়েছি বহুভুজের ক্ষেত্রে অন্তঃকোণগুলোর সমষ্টি। তাহলে এখানে দেখো সমকোণ মানে কত, 180 ডিগ্রি, আর বাকি 2 × n-2 এর ভ্যালু আমাকে বসাতে হবে। তাহলে n মানে এখানে অষ্টভুজ বলেছে, তার মানে 8 - 2 মানে এখানে কত হবে, 6। তাহলে 2 × 6 × 180, তার মানে 2 × 6 = 12 × 180, কিছু ভুল করলাম। 8 মাইনাস n-2 সমকোণ হয়, 2 × n-2 মনে হয় না হয়, n-2 সমকোণ হয়, আমি ফর্মুলাটা ভুল লিখলাম মোস্ট প্রবাবলি, n-2 সমকোণ হয়, ঠিক। তাহলে n-2 সমকোণ হলে এটা কত হচ্ছে, 6, মানে 8 - 2 6 ইন্টু সমকোণ মানে 180, অর্থাৎ 18 × 6 108, তার সঙ্গে 0, অর্থাৎ 1080 ডিগ্রি এটার অ্যান্সার হবে। পরের কোয়েশ্চেনটা কি বলছে দেখো, বলছে যদি একটা n ভুজের বহুভুজের বহিঃকোণ এবং অপর একটা n+1 ভুজের সুষম বহুভুজের বহিঃকোণের পার্থক্য 5 ডিগ্রি হয়, তবে n এর মান কত হবে। তার মানে আচ্ছা, n সংখ্যক বহুভুজের বহিঃকোণ, তাহলে n সংখ্যক বহুভুজের বহিঃকোণ কত হবে। তো বহিঃকোণের ফর্মুলা আমরা কি জানি, 360 বাহু সংখ্যা হয়। তাহলে প্রথমটার কত হবে 360/n, আর দ্বিতীয়টার কত হবে 360/n+1। তো এই দুটোর বিয়োগফল বলেছে 5 ডিগ্রি, দিয়ে এখান থেকে n বার করতে বলেছে, ঠিক আছে। তো দেখো এইখান থেকে n বার করা অ্যাকচুয়ালি n এর কী হবে, একটা দ্বিঘাত সমীকরণ চলে আসবে, ঠিক আছে। কারণ তুমি যখন এখানে লসাগু নেবে n × n+1 চলে আসবে, তার মানে n² + n, ওইটা গুণ করে কিন্তু ঝামেলা হয়ে যাবে। এবার এতটা অবধি যখন তুমি সেট করে দিলে, যে ইকুয়েশনটা তুমি যখন বুঝে গেছো যে এতটা অবধি সেট করা হয়ে গেছে, এবার আমরা কি করব, আমরা একটু অপশানের সহযোগিতা নেব, যে n সমান কত হলে এই জিনিসটা 5 চলে আসবে। তো দেখো এবার অপশানগুলো আমাদেরকে দেখতে হবে। তাহলে এই বেসিক্যালি ইকুয়েশনটা মনে রাখবে, যে 360/n মাইনাস আমাকে কী করতে হচ্ছে, 360/n+1 সমান আমার কত দেওয়া আছে, 5 ডিগ্রি। তাহলে এবারে কোন অপশানে এই ইকুয়েশনটাকে কী করছে, ম্যাচ করছে, সেটা আমি একটু দেখে নিই। দেখো এই পাতায় তো অপশানগুলো দেওয়া নেই, পরের পাতায় দেওয়া আছে। তো দেখো এখানে অপশানে দেওয়া ছিল কি 8 9 7 6, ঠিক আছে। তাহলে আমরা ইকুয়েশনটা কি কি পেয়েছিলাম, ইকুয়েশনটা আরেকবার লিখে দিচ্ছি, এবার কোন অপশানটাতে মিলে যাচ্ছে সেটা দেখো। আমরা ইকুয়েশনটা পেয়েছিলাম যে 360/n মাইনাস 360/n+1 সমান আমার আসবে কত, 5। তাহলে দেখো প্রথম অপশানটা ধরি 8, তাহলে 8 ধরলে 8 দিয়ে এটা কত যাবে, 8 4 32, 40, তার মানে 8 5 40 45, আর এটা 8 মানে 9, 8 + 1 মানে 9, তাহলে 9 দিয়ে এটা কত হয়ে যাচ্ছে 40। তাহলে দেখো 45 ডিগ্রি - 40 ডিগ্রি মানে 5 ডিগ্রি চলে আসছে, তার মানে এই অপশানটা কী হবে, কারেক্ট হবে, অর্থাৎ বাহু সংখ্যা কত হবে, 8টা, ঠিক। নেক্সট এটা কি বলছে দেখো, 4 7 x এবং 10-এর গড় মান 8 হলে x এর মান কত। তো এটা বিভিন্নভাবে করা যায়, মানে ট্র্যাডিশনাল নিয়মে যদি বলো, তাহলে 4 + 7 + x + 10/4 = 8। তো এখান থেকে সলিউশন করা যায়, কত হবে দেখো, 8 × 4 মানে 32, 4 আর 7 11, 11 আর 10 21, 32 থেকে 21 বাদ গেল, তার মানে x সমান 11। তো এটা তো একটা মেথড গেল। এবার দেখো এইখানে মানে সংখ্যাগুলো খুব কম দিয়েছে বলে এই মেথডটা মনে হলো সহজ, বাট আরেকটা মেথডও করা যায়। দেখো আরেকটা মেথড কি, দেখো গড় যখন আমরা বার করি 8, এই গড় কথাটা মানে কি, অর্থাৎ গড় মানে হলো সেই মিডিল টার্মটা, ঠিক আছে। তাহলে আমরা কি করব, যে গড় থেকে, যদি গড় থেকে বাঁ দিকে কিছু বেশি সংখ্যা থাকে আর কিছু কম সংখ্যা থাকে, তার মানে কি গড় থেকে যে চ্যুতিগুলো হয়, সেই চ্যুতিগুলো যখন গড় ভ্যালুটা হবে, সেটা চ্যুতিটা কত হবে, 0 হবে। মানে বেসিক্যালি বোঝাতে গেলে আমি বোঝাই, যেমন 1 2 3, এই তিনটে সংখ্যার গড় কত হবে, দেখো 1 আর 2 3 আর 3 6, আর একটা সংখ্যা নিয়ে নাও 4, 6 আর 4 10, ঠিক আছে। 10 কী করবে, 4 করবে, এটা গড় হওয়ার কথা। এবার তো এই জিনিসটাই আমরা এখানে করব। দেখো আমি যদি 4 7 আর এক্স এবং 10-এর গড় মান বলেছে 8, তাহলে এক্সটা কত হবে, দেখো গড় মান 8, তার মানে কত,
গড় মানের থেকে 4 কত কম হয়ে আছে বলো? -4 কম হয়ে আছে, কারেক্ট। কারণ গড় মান যদি 8 হয়, 4 ভ্যালুটা কত? -4, মানে 8-এর থেকে 4 কম। 7 কত কম? -1 কম। এক্সটা আমি জানি না, বাট 10 আমি দেখতে পাচ্ছি গড় মানের থেকে কত বেশি? 2 বেশি। এবার তাহলে এক্সটা এমন হওয়া উচিত যাতে এই ডেভিয়েশনটা কী হয়, অর্থাৎ চ্যুতিটা কী হয়? 0 হয়। নেট চ্যুতি কত হয়? 0। তার মানে এইদিকে নেট চ্যুতি কত হয়ে যাচ্ছে? -4 -1, তার মানে -5, অর্থাৎ দুটো সংখ্যা টোটাল 5 কম। আর এদিকে দেখতে পাচ্ছি একটা সংখ্যা 2 বেশি, তার মানে আরেকটা যে এক্স আছে সেইটাও কত হতে হবে? 3 বেশি হতে হবে। মেন যে গড় ভ্যালু তার থেকে কত হতে হবে? 3 বেশি হতে হবে, তবেই না এটা কত হবে? +3, আর +2তে +5 হয়ে যাবে, আর এদিকে -5, গড় মান বা ডেভিয়েশন কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এখানে +3 যদি হয় গড় মানের থেকে, তাহলে 8-এর সাথে 3 যোগ করলে কত হয়ে গেল? 11। তো এই মেথডটা কিন্তু অ্যাপ্লাই হয় তখন, বা অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায় কখন? যখন ডাটাগুলো অনেক বেশি বেশি দেওয়া থাকে, তখন আমরা ডিরেক্টলি মানে যোগ বিয়োগ এত করার দরকার পড়ে না, ডেভিয়েশনগুলো দেখে নিই যে গড় মান যদি এটা হয় তাহলে এটা থেকে ডেভিয়েশন এত হচ্ছে এত হচ্ছে, তাহলে যে পড়ে রয়েছে সেটা ডেভিয়েশন এত হতেই হবে, তবেই গড় মানটা আসবে, ঠিক। নেক্সট কী বলছে দেখো, এবিসিডি চতুর্ভুজের এগুলো সব বলেছে, এবি সমান বিসি বলেছে, তাহলে এবিসিডি একটা কী হবে? তো এবিসিডি একটা যে কোনো একটা চতুর্ভুজ যদি টানি, তার যদি সমস্ত কোণগুলোই কী বলেছে? সমান বলেছে, আবার এই বাহুটা আর এই বাহুটা সমান বলেছে, তাহলে ওটা কী হয়ে যাবে? বেসিক্যালি একটা বর্গক্ষেত্র ফর্ম করে যাবে। কারণ বাহু যদি পাশাপাশি দুটো বাহু কী হয়? সমান হয়, তার মানে কি 4টে বাহুই সমান। কারণ আমরা জানি এই কোণগুলো যদি সমান হয় তার মানে এই বাহুটা আর এই বাহুটা কী হবে? সমান্তরাল হবে। সমান সমান্তরাল হলে ওটা কী হয়? বর্গক্ষেত্র হয়। নেক্সট কী বলছে, সরল সুদের হারে কিছু টাকা 3 বছরে 2600 টাকা, 7 বছরে 3400 টাকা হলে সুদের হার নির্ণয় করো। তো দেখো 3 বছরে 2600 টাকা হয়েছে, আর 7 বছরে বলছে 3400 টাকা হয়েছে, ঠিক। তাহলে বাকি এই যে তাহলে 3 বছরে 2600 আর 7 বছরে 3400, তার মানে এক্সট্রা কত টাকা হয়েছে? 800 টাকা। 2600 টাকা প্লাস 800 মানে 3400। তো সেটা হয়েছে কত? 3 বছর 7 বছর, অর্থাৎ 4 বছরে। তো 4 বছরে টাকাটা কী হয়ে গেছে? 800 টাকা। তাহলে 1 বছরে টাকাটা কত বেড়েছে? নিশ্চয়ই 200 টাকা সুদ যাবত, ঠিক আছে। এবার দেখো 3 বছরে যদি 2600 টাকা হয়, ঠিক আছে, 3 বছরে যদি 2600 টাকা হয়, তাহলে 3 বছর আগে টাকাটা কত ছিল? তার প্রতি বছর দেখো 200 টাকা করে সুদ পাচ্ছি, তাহলে 3 বছরে নিশ্চয়ই 600 টাকা সুদ পেয়েছি, তার মানে মেন টাকা আমার কত ছিল? 2000 টাকা। 2000 টাকার 3 বছরে 600 টাকা সুদ নিয়ে সেই টাকাটা কত হয়েছিল? 2600 টাকা, আর 7 বছরে 3400 টাকা। এবার দেখো এইটা আমার মেন টাকা 2000 টাকা, আর 1 বছরে সুদ কত পাচ্ছি? 200 টাকা। তাহলে তোমরাই বলো যে 2000 টাকার কত পার্সেন্ট হবে সুদের হার যাতে আমি 200 টাকা সুদ হিসাবে পাবো? খুব সহজ, মুখে মুখে করা যায়, 10%। কত হবে? 10%। 2000 টাকা 10% মানে কত হয়? 200 টাকা। তো 10% এবার খোঁজো কোন অপশানে আছে? অপশান ডি। তাহলে অপশান ডি হবে আমার কারেক্ট অ্যান্সার, ঠিক। আচ্ছা, নেক্সট এই যে 20 নম্বর অঙ্কটা মোস্ট প্রবাবলি আমি আগের শিফটগুলোতে করিয়েছি। সো আগের শিফটগুলো যদি যারা দেখেছো তারা এই অঙ্কটা নিশ্চয়ই পেয়েছো একবার, ঠিক আছে। তো এটাকে তোমরা করে নিও তোমাদের মতন। বাকি দেখো এইখানে কত আছে, এটা একটা ঘনমূল বার করতে দিয়েছে যে 328509 ঘনমূল। তো এই ধরনের কোয়েশ্চেন্সগুলো বেসিক্যালি ঘনমূল মানে একটু কষ্ট করে করতে হয়, বাট এখানে করার দরকার নেই। দেখো দেখো কী করে করব, আমরা একটু অ্যাপ্রক্সিমেশন ক্যালকুলেশন করব, ঠিক আছে। উত্তর তো এই চারটার মধ্যে একটা হবেই কনফার্ম। এবার দেখো যদি 77 তার ঘনমূল হয়, তার মানে 77কে 3 বার গুণ করলে এটা পাওয়ার কথা। তো দেখো 7 7 49, 9 7 কত হয়? 63, অর্থাৎ এককের ঘরে তো 3 আসছে, তার মানে 77 অপশানটা কি হবে না? 69 হতে পারে, কারণ 9 9 81 হবে, অর্থাৎ 1, তার সঙ্গে আবার 69 যখন গুণ করবে 9 চলে আসছে, ঠিক আছে। তার মানে এটা হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। এবার আমি কনফিউজড যে কোনটা হবে। তো দেখো 79কে আমি 80 ধরতে পারি, 49কে আমি 50 ধরি, আর 69কে আমি 70 ধরি। এবার একটু নিজের মধ্যেই ভাবার চেষ্টা করি। দেখো 50কে যদি আমি কিউব করি, তার মানে শূন্যগুলো 3টে পাবো, আর 5-এর কিউব পাবো। তো 5-এর কিউব কত হয়? 125। তারপরে দেখো আরও 3টে শূন্য। তো দেখো এখানে ভ্যালুটা কত আছে? 328, 509। এখানে আমার এলো 125, 3টে জিরো। তাহলে এই 50 ভ্যালুটা অনেক কী হয়ে গেল? কম হয়ে গেল। এবারে 70 ভ্যালুটা একটু দেখি, তাহলে 70-এর কিউব কত হয়? 7 7 49, আর 49-এর সাথে 7, তার মানে 243। কত হয়? 243, তারপরে আরও 3টে শূন্য, তাহলে 24300। তো এটাও দেখো
কী হয়ে যাচ্ছে মানে 69 হলে তো 243 থেকে কী হবে, আর একটু কম হবে। তার মানে এই অপশানটাও কী গেল না, মেন কোয়েশ্চেনটার কাছাকাছি গেল না। তার মানে অবভিয়াসলি অপশান 79টা হবে। তো তুমি এবার দেখবে গুণ করে 79কে যখন তুমি 3বার গুণ করবে তখন দেখবে তোমার ওইটা কত, এই যে 328,509 চলে এসছে, ঠিক আছে। তো এটাই হলো অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন। দেখো 80কে বেসিক্যালি যদি আমরা 3বার গুণ করি তাহলে সেটা কত আসবে, 8 8 64 হয়। 64কে 8 দিয়ে যখনই গুণ করবে, 8 4 12 2, এই সরি 4 8 32, 2 হাতে হলো 3, 8 4 48 আর 3 51, 512, বুঝতে পারছো। তাহলে 512 মানে মোটামুটি কাছাকাছি ওই জায়গাটা গেছে। 36কে 6 দিয়ে গুণ করলে কত হয়, 6 6 36, 6 হাতে হলো 3, 6 3 18 আর 3 21, হ্যাঁ। তাহলে 79টাই কী হবে, কারেক্ট। তো এটা আমাদেরকে মোটামুটি দেখতে হয়, ঠিক আছে। তো এইটা দেখলে পরে উত্তর পাওয়া যায়। নেক্সট কী বলছে দেখো, কমলা লেবুর দাম 20% কমে গেলে একজন ব্যক্তি 120 টাকার 20টির বেশি কমলা লেবু কিনতে পারতেন, প্রতিটি কমলা লেবুর প্রকৃত দাম কত হবে। তো কমলা লেবুর দাম 20% কমে গেলে একজন ব্যক্তি 120 টাকায় 120 টাকার 20টির বেশি কমলা লেবু কিনতে পারতেন। ল্যাঙ্গুয়েজটা তো ঠিক নেই, 120 টাকায় 20টির বেশি কমলা লেবু কিনতে পারতেন। যাই হোক, এটার ল্যাঙ্গুয়েজ আমার ঠিক লাগছে না, সো এই অঙ্কটা আমরা স্কিপ করছি, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ এটা ঠিক নেই মনে হচ্ছে। পরের কোয়েশ্চেনটা কী বলছে দেখো, বলছে 110 মিটার দীর্ঘ একটা ট্রেন 3 সেকেন্ডে একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে, ঠিক। 1165 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটার সময় কত লাগবে। তো দেখো 110 মিটার ট্রেন একটা 3 সেকেন্ডে একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে। তো টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করার সময় আমি বারবার বলছি ট্রেন কী করে, নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে। তার মানে আমরা ধরে নিতে পারি যে 3 সেকেন্ডে, আচ্ছা ট্রেনের বেগ এখান থেকে পেয়ে যাব, কারণ সে ডিস্টেন্স কত গেছে 110 মিটার কত সেকেন্ডে, 3 সেকেন্ডে। তাহলে 110/3 মিটার প্রতি সেকেন্ড ট্রেনটার কি গতিবেগ, কারেক্ট। এইবার কি করেছে সে, 1165 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম আছে, তো সেইটাকে বলছে অতিক্রম করতে কত সময় লাগবে। তো 1165 মিটার প্ল্যাটফর্ম যখন সে অতিক্রম করবে, তখন 1165 মিটার প্ল্যাটফর্ম তো অতিক্রম করবেই, তার সাথে সে নিজের দৈর্ঘ্যটাও কী করবে, অতিক্রম করবে। তার নিজের দৈর্ঘ্য কত, 110। তার মানে সে টোটাল কত, 1165 + 110 অর্থাৎ 1275 মিটার কী করবে, দৈর্ঘ্য অতিক্রম করবে। বাট 1275 মিটার দৈর্ঘ্য সে কত ভেলোসিটিতে অতিক্রম করবে, তার ট্রেনের ভেলোসিটি কত, 110/3। তাহলে এইটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে যে 1275/110/3। তার মানে এটা করলে কত হয় দেখো, এটা যদি আমরা এদিকে লিখি, এইখানে লিখি যে 1275 আমার হয়ে যাচ্ছে 110 আর ওপরে চলে যাচ্ছে 3, তো 5 দিয়ে কাটো, 5 22, আর এটা হলো তোমার 5 2 10, 2 27 5 5 25, 255। আর দেখো কাটাকুটি যায় না, তো বেসিক্যালি 255 এটাকে মোটামুটি 7 ধরে নিতে পারো, ঠিক আছে। তাহলে 7 দিয়ে যদি এটা কাটাকুটি করো, 7 3 21, 3 35, মোটামুটি 35 সেকেন্ড আসছে। বাট এবার দেখো অপশানগুলো কি ওখানে ওরকম আছে, দেখো 4 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড আর 7.5 সেকেন্ড এরকম দেওয়া আছে। তার মানে অপশানগুলো ভুলভাল দেওয়া আছে। এটা আমি অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করলাম যে 35 সেকেন্ডের কাছাকাছি উত্তর আসার কথা। তাহলে এখানে হয় এই ডাটাটা ভুল আছে, যে 1165 মিটার দীর্ঘ হয়তো হবে না, ঠিক আছে, কারণ এই অপশানগুলো ওর কাছাকাছি যাচ্ছে না, ঠিক আছে। তো আমি যেটা দেখলাম এই বইটাতে কিছু কিছু অঙ্কর পোর্শন ভুল আছে, এবার বাকি আমি অন্যান্য সেটগুলোও ভুল থাকতে পারে। তো যারা বইটা কিনেছো তারা একটু যদি জানো কমেন্ট সেকশানে জানিয়ে দেবে যে অন্য কোন কোন সেকশানে ভুল আছে। আমি অঙ্কতে দেখলাম বেশ কয়েকটা কোশ্চেনে কিন্তু ভুল দেওয়া আছে। নেক্সট কী বলছে দেখো, বলছে কোনো কারখানায় কর্মীদের গড় মাসিক বেতন বলেছে 8,500 টাকা। যদি 7 জন টেকনিশিয়ানের গড় মাসিক বেতন 10,000 টাকা হয় আর বাকিদের গড় মাসিক বেতন যদি 7,800 টাকা হয়, দিয়ে কী বলেছে, বলছে তবে কারখানার কর্মী সংখ্যা কত। তো এখানেও দেখো আমাদেরকে ওই মেথড অফ অ্যালিগেশন লাগাতে হবে। দেখো আমরা কি করছি, যে সবারই কর্মীদের বেতন কত বলে দিচ্ছি 8,500, তার মানে 8,500 টাকায় মাঝে দিলাম। বলছে দেখো 7 জন টেকনিশিয়ানদের গড় বেতন বলে দিয়েছে 10,000, তা 10,000 এদিকে লিখে দাও। বাকি কিন্তু দেখো বাকিদের 7,800 বলেছে, তাহলে এখান থেকে আমরা একটা অ্যালিগেশন লাগাই। দেখো 8,500 10,000, তার মানে এখানে হয়ে যাবে 1,500, আর এইটা হয়ে যাবে তোমার 700, ঠিক, কারণ 7,800-র সাথে 700 দিলেই হয়ে যায় 8,500। তো দেখো দুটো শূন্য দুটো শূন্য চলে গেল, 7:15। তাহলে দেখো এইদিকে বলে দিয়েছে 7, তো 7 জন টেকনিশিয়ানটা 7ই পেয়ে গেলাম।
আর এখানে 15 জনটা তাহলে কত হবে 15। এবার কখনো কখনো এই অঙ্কটাতে কী দেয়, 7 জন টেকনিশিয়ানের বদলে বলে দিত যে 14 জন টেকনিশিয়ান। তো আমি এখানে অ্যালিগেশন লাগিয়ে কত পেলাম 7:15। তার মানে 7-এর ভ্যালু এখানে কত হতো 14, তার মানে বেসিক্যালি 2 গুণ করতাম, তখন এখানে 15-এর ভ্যালু কত হতো 2 গুণ করে 30 হতো। তো এরকম হয়। এবার বাকি বলেছে মোট কর্মী সংখ্যা কত হতে পারে, তাহলে 7 আর এদিকে পেলে 15, তার মানে মোট কর্মী সংখ্যা কত 7 আর 15 22, তাহলে 22 হবে কারেক্ট অ্যান্সার। দেখো এবার 22 অপশানে আছে কি না। 22, হ্যাঁ অপশানে দেওয়া আছে, তাহলে 22 অপশানটা কী হবে কারেক্ট, তাহলে 22। এবারে কি বলছে দেখো পরের কোয়েশ্চেন বলছে যদি দুটি সংখ্যার অনুপাত 6:13 হয়, তাদের লসাগু যদি 468 হয়, তাহলে গসাগু কত হবে। তো একটাকে 6x ধরে নাও, একটা 13x ধরে নাও, এদের গুণফল করে নাও, 6×13=78x, লসাগু নিয়ে নিলাম, সরি 6 থেকে দেখো 6x থেকে 6টা নিলাম, 13x থেকে 13টা নিলাম, আর দুটোতেই এক্স আছে, তার মানে এক্স নিয়ে নিলাম, তাহলে 6 × 13 মানে 78 ইন্টু এক্স। এটাই দেখো বলেছে 468, তাহলে এক্স ওয়ান কত হবে 78 দিয়ে এটা কেটে দাও 6, তাহলে 6 হবে অ্যান্সার। কারণ গসাগু কি হয়, গসাগু বেসিক্যালি হয় 6x আর 13x-এর গসাগু কী হয়, এই দুটোর মধ্যে কমন যেটা দেখো 6 আর 13 কি পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এদের মধ্যে কমন শুধুমাত্র এক্সটাই পড়ে রয়েছে। তো এখানে এক্সের ভ্যালু কত এলো 6, তার মানে 6ই কী হবে গসাগু। নেক্সট কি বলছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর মান। তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তার মানে কি, একটা কোণ সমকোণ আর দুটো বাহু কি সমান, তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, অপর দুটো কোণের সমষ্টিও তো 90 ডিগ্রি হতে হবে, কারণ একটা ত্রিভুজে 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার বাহু দুটো যদি সমান হয়, তাহলে কোণ দুটো কত হবে 45 45 করে হবে, তার মানে 45 45 90 আমার কারেক্ট উত্তর হবে। আচ্ছা, বলছে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রতি শুদ্ধ উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয়, কিন্তু প্রতি ভুল উত্তরের জন্য কোনো নাম্বার দেওয়া হয় না, বরং 1 নাম্বার কেটে নেওয়া হয়। এই রকম একটা পরীক্ষায় 75টি প্রশ্নের উত্তর দিয়ে একজন পরীক্ষার্থী 125 নম্বর পেল। সে কটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছিল এটা বলো। তো এখানেও আমরা মেথড অফ অ্যালিগেশন লাগাবো, ঠিক আছে। আমরা কি করব, 75টা প্রশ্নের উত্তর প্রথমে ধরে নেব যে সবগুলোই সে কী করেছে ঠিক দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে 75টা অ্যান্সার যদি সে ঠিক দেয়, তাহলে ঠিকের জন্য সে কত নম্বর করে পায়, এখানে দেখো আসছে কত নম্বর 4 নম্বর। তাহলে 75 × 4 কত হয়, 75কে 2 দিয়ে গুণ করলে হয় 150, 150 সাথে আরও 2 দিয়ে গুণ করলে কত হবে 300। তার মানে সে যদি সব ঠিক দিত সে নাম্বার পেত 300। এইবার আমরা কি করব, যে সে বলছে ভুল যদি করে তাহলে 1 নাম্বার করে কাটা পড়ে যায়, অর্থাৎ -1 করে সে পায়। তার মানে 75টা কোয়েশ্চেনই সে যদি ভুল অ্যাটেম্প করে, তাহলে তার প্রাপ্ত নাম্বার কত, তো -75, ঠিক। বাট সে তো 125 নাম্বার পেয়েছে, তার মানে এটা টোটালটাই মুছে দিলাম, তাহলে একটা এলো 300, যদি সব ঠিক করতো 300, সব ভুল করতো -75, বাট সে অরিজিনালি পেয়েছে কত 125। এইখানে আমরা এবার মেথড অফ অ্যালিগেশন লাগাবো। 300 থেকে 125 গেলে হয় এটা 175, আর এখানে 125 থেকে -75, তার মানে 125 -75, তার মানে এটা যোগ হয়ে গেল, তার মানে এটা হয়ে গেল 200। এবার দেখো এটা 25 দিয়ে কাটো, 25 8 200, আর এখানে 25 7, তার মানে 8:7, ঠিক আছে, এরকম এলো। এবার দেখো 8:7, এই যে ভ্যালুগুলো পেলে, এই যে অনুপাতের ভ্যালুগুলো, এগুলো কিসের ভ্যালু, এগুলো হলো কোয়েশ্চেনের ভ্যালু, যে কতগুলো কোয়েশ্চেন ছিল। তো আমার মতে 8টা কী করেছি, 8 অনুপাতে আমি ঠিক করেছি, 7 অনুপাতে কী করেছি আমি ভুল করেছি। বাট 8টার সাথে কত হচ্ছে, 8টার সাথে যোগ করলে কত হয় 15টা, তার মানে আমার মতে 15টা যদি কোয়েশ্চেন দেওয়া থাকতো, আমি 8টা ঠিক করতাম আর 7টা ভুল করতাম, এই প্যাটার্ন ওয়াইজ, তাহলে আমার ওই জিনিসটা হতো। বাট এখানে তো অ্যাকচুয়ালি 15টা কোয়েশ্চেন নেই, এখানে দিয়েছে কতগুলো 75টা কোয়েশ্চেন, তার মানে আমার মতে যেটা 15 পরীক্ষার মতে বা অঙ্কর মতে 75টা, তার মানে একটার ভ্যালু কত 15 5 75, তার মানে 8টার ভ্যালু কত হবে 40, আর এই 7টার ভ্যালু কত হবে 35, অর্থাৎ আমি 40টা কোয়েশ্চেন ঠিক করেছি আর 35টা কোয়েশ্চেন ভুল করেছি। এবার বলেছে দেখো সে কটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছিল, শুদ্ধ মানে ঠিক, তাহলে ঠিক হবে আমার কটা 40টা প্রশ্ন। আশা করি বুঝতে পেরেছো, তো এইভাবে এটা করতে হয়। নেক্সট, আচ্ছা,
কি বলছে দেখো, একটা এসি মেশিনের ধার্য মূল্য 1200 টাকা। এটাকে যখন বিক্রি করা হয় তখন 10% ডিসকাউন্ট দেওয়া হয় এবং অফ সিজনে বিক্রির সময় আরও 5% ডিসকাউন্ট দেওয়া হয়। তবে ক্রেতা ওই এসি মেশিনটিকে কত দামে ক্রয় করবে? অর্থাৎ একটা এসি মেশিন আছে, প্রথমে বলছে 1200 টাকা ধার্য মূল্য, মানে কি ওখানে মার্ক প্রাইস করা আছে 1200 টাকা। এবার তোমাকে প্রথমে 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এবং অফ সিজনের টাইমে আরও 5% ডিসকাউন্ট দিয়ে দেওয়া হচ্ছে। তার মানে প্রথমে যখন 10% ডিসকাউন্ট দেওয়া হলো, তার মানে জিনিসটাকে 90%-এ বিক্রি করছে। তাহলে আমি 1200 টাকার, 12,000 টাকার সরি, 90% বার করে নিই, তাহলে 90/100, তার মানে দুটো শূন্য চলে গেল। 12 9 হয় তোমার 1,080, 12 9, হ্যাঁ, আরেকটা শূন্য, তার মানে 10,800 টাকায় প্রথমে বিক্রি করছিল। বাট আবার অফ সিজনের জন্য আরও 5% সে কী করলো, ডিসকাউন্ট দিল। তার মানে জিনিসটাকে বিক্রি করলো কততে, 95%-এ। তাহলে 95% মানে আবার 100। তাহলে দেখো এখানে দুটো শূন্য চলে গেল। এবার দেখো 108কে 95 দিয়ে কী করতে হবে, গুণ করতে হবে, তো এটাই হবে উত্তর। তো এটা আর কি বলবো, 108 × 95। এবার দেখো এই গুণটাও কেউ করতে পারো, কিংবা কেউ ডিজিটাল সামের কনসেপ্ট লাগাতে পারো। তো ডিজিটাল সামের কনসেপ্ট লাগালে কত হচ্ছে দেখো, 108-এ 8 আর 1-এ যোগ করলে 9, 9-এর সাথে এখানে 9 আর 5-এ যোগ করলে 14, 14 মানে 5, তারপর 9কে 5 দিয়ে গুণ করলে হয় 45, অর্থাৎ 4 আর 5 যোগ করলে কত হচ্ছে 9। তার মানে উত্তরেরও সাম অফ ডিজিটস কত হবে, 9 হবে। তো দেখো 1 আর 5-এ 6, 6 12, এই অপশানটা হবে না। 1 আর 1-এ 2, 6 8, এটাও হবে না। 6 আর 2 8, 9, এটা হয়ে যাচ্ছে। আর এই অপশানটাও হবে না, দেখো 6 3 9 10, এটাও হচ্ছে না। তার মানে এইটার দেখো অঙ্কগুলো যোগ করলে কত হচ্ছে, 9 চলে আসছে। তো এইটা আবার কি ডিজিটাল সাম কি কনসেপ্ট, এটাও হয়তো অনেকেই জানো না। তো দেখো এটা একটু মজার জিনিস আছে, আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে এটা কি করলাম বেসিক্যালি। দেখো বেসিক্যালি আমি অঙ্কটার উত্তর অবধি পেয়ে গেছিলাম যে দুটো জিনিস গুণ করলে পরে একটা জিনিস আসতো। তো আমি কি করলাম, যে গুণফলের বাঁ দিকের অঙ্কগুলো সমষ্টি দেখলাম, আর ডান দিকের যে উত্তরটা হওয়ার কথা সেইটারও অঙ্কগুলো সমষ্টি কি সেম আসার কথা। তো আমরা এই অপশানটা চেক করলাম, এলো না, এই অপশানটাও চেক করলাম, এলো না। এইটাকে যখন চেক করলাম তখন দেখলাম যে যেহেতু বাঁ দিকের গুণ, মানে যে গুণের ডাটাটা ছিল সেটার সাম অফ ডিজিট কত আসছিল, 9 আসছিল। তো আমরা উত্তরও দেখলাম যে অপশান সিতেই 9 আসছে। সো এই অপশানটায় টিক করলাম। এবার এটা কেন হয় তোমাদেরকে একটু বলে দিই। দেখো একটা সংখ্যা যখন তোমরা গুণ করো, ধরো 15কে 9 দিয়ে গুণ করো, তো 15কে 9 দিয়ে গুণ করলে এবার তোমার 4টা অপশান দেওয়া আছে, ধরো 135 হবে, 145 হবে, 155 হবে, না কি হবে। তো দেখো 15কে 9 দিয়ে যখন গুণ করো, 15-র অঙ্ক কী কী আছে, 1 আর 5, যোগ করলে কত হয় 6। আর এখানে 9 মানে 9, তাহলে 6 আর 9কে গুণ করলে কত হয় 54, 54-র 5 আর 4কে যোগ করলে কত হচ্ছে 9। তাহলে দেখো উত্তরও কিন্তু, যে উত্তরটা বেরোয় ডান দিকে সেইটারও কিন্তু অঙ্কগুলো যোগ করলে কিন্তু 9ই আসবে। দেখো 5 আর 3 8 আর 9। তার মানে আমি এইভাবে দেখে কী করতে পারি, যে উত্তরটা বলতে পারি। অন্য একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে আরবার বুঝতে পারবে। দেখো আমি যদি বলি, আচ্ছা 25 × 25 কত হবে, সমান তোমাকে ধরো অপশান দিলাম 645, 635, 625 এরকম দিলাম। তো দেখো কেউ যদি 25 25 গুণ করলে 625, তো আমরা ন্যাচারালি জানি। বাট কেউ যদি না জানে এবং সে চায় যে আমি গুণটা করব না, সে কিন্তু করতে পারে কী করে। দেখো 2 আর 5 এই অঙ্কগুলো যোগ করলে কত হচ্ছে 7, আর এখানে 2 আর 5 অঙ্কগুলো যোগ করলে কত 7, তাহলে 7-এর সাথে গুণ করলে কত হয় 49, 49-এ 9 আর 4 যোগ করলে কত হয় 13, 13-র 1 আর 3 যোগ করলে কত হয় 4। তাহলে যে উত্তরটা আসবে সেই উত্তরটারও সাম অফ ডিজিট কত হবে 4। তো দেখো 5 আর 4-এ 9 আর 6 15, তার মানে এটা 6 চলে এলো, এটা হলো না। এখানে কত হচ্ছে দেখো 5 আর 3 8 হচ্ছে 14, 14 মানে 1 আর 4 যোগ করলে 5, তার মানে এটাও মিললো না। বাট এইটা দেখো 5 আর 2 7 আর 6 13, 13-র আবার 1 আর 3 যোগ করলে 4, মিলে গেল। তাহলে দেখো 625টাই কিন্তু কারেক্ট। আর এখানেও দেখতে পাচ্ছি যে ইকুয়েশনের বাঁ দিক আর ডান দিক কী করছে, একদম মিলে যাচ্ছে। তাহলে এইটাই হলো ডিজিটাল সামের কনসেপ্ট। তো আমি এটা মানে বহু ক্ষেত্রে লাগাই, ঠিক আছে, আমি এটা জানি। আমি এরকম ধরনের ক্যালকুলেশন এলে যদি 4টা অপশান দেওয়া থাকে, আমি এটাই করি, ঠিক আছে, এটা করে দেখি যে কোনটা হলো, ওটা করে মেরে দিই। বাকি কি বলছে দেখো, একটা ওয়েট মেশিনের টেকনিক্যাল ত্রুটি থাকায়, আচ্ছা ডিজিটাল সাম যখন শিখলে মেথডটা কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না, ঠিক আছে। তো কী বলছে দেখো, টেকনিক্যাল ত্রুটি থাকে, রাহুলের ওয়েট দেখায় 72 কেজি, যখন রাহুলের অ্যাকচুয়াল ওয়েট 80 কেজি, শতকরা ত্রুটি কত। তো খুব সহজ, আসল ওয়েট তার 80 কেজি, বাট হ্যাঁ মেশিন কত দেখাচ্ছে 72 কেজি, তার মানে 8 কেজি কী করছে ত্রুটি দেখাচ্ছে, তার 8 কেজি ভুল দেখাচ্ছে। তাহলে অ্যাকচুয়াল ওয়েট কত, 80-তে ইন্টু 100 করে দাও, তাহলে 8 দিয়ে কাটলে এটা 10, 10 × 10, অর্থাৎ 10% কী আছে মেশিনটাতে ত্রুটি আছে, সি কারেক্ট হবে। নেক্সট এটা কি বলছে, বলছে 3 লিটার জল ধরে এমন বালতি দিয়ে একটি চৌবাচ্চা ভর্তি করতে যতবার জল ঢালতে হয়
4 লিটার জল ধরে এমন বালতি দিয়ে ভর্তি করতে তার চেয়ে 4 বার কম জল ঢালতে হয়। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? তো চৌবাচ্চাটিতে আমরা প্রথমে অপশন ওয়াইজ ধরি যে 48 লিটার জল ধরে। তাহলে 48 লিটার জল যদি আমি 3 লিটার জল ধরে এমন একটা পাত্র দিয়ে ভরতে যাই, তাহলে আমাকে কতবার ভরতে হবে? 3 × 16, 48, তাহলে 16 বার ভরতে হবে। আর যদি 4 লিটার জল ধরে এমন একটা পাত্র দিয়ে 48 লিটার চৌবাচ্চা ভরতে যায়, তাহলে 4 × 12 = 48, অর্থাৎ 12 বার ভরতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে সিম্পলি এটাতে 16 বার ভরতে হচ্ছে, এটাতে 12 বার ভরতে হচ্ছে। এরা অঙ্কতে বলেছে যে 4 বার কম ভরতে হয়, তো এখানেই আমার প্রথম অপশানটাতে কী হয়ে যাচ্ছে? 4 বার কম হয়ে যাচ্ছে। তাহলে অপশান এ অর্থাৎ 48 লিটার জল ধরে, এটাই কী হবে? কারেক্ট হবে। তো এটা বাই অপশানে গেলাম, দেখো এইভাবে হয়ে গেল। তো এই ছিল 30টা কোয়েশ্চেন্স এই শিফটার, এই সেটটার। ঠিক আছে, তো কেমন লাগলো তোমরা জানাবে, আর ভিডিওটা শেয়ার করো। ঠিক আছে, দেখতেই পাচ্ছ সাবস্ক্রাইবার আজকে ভিডিও যখন রেকর্ড করছি 440টা আছে, তো তাড়াতাড়ি এটাকে 500 পৌঁছে দাও। ঠিক আছে, আর প্র্যাকটিস করতে থাকো, পরীক্ষার বেশি দিন নেই। ঠিক আছে, আমি চেষ্টা করছি 15টা সেট এক্সামের আগে করিয়ে দেওয়ার। বাকি দেখো সময় যেরকম পাওয়া যাবে সেরকম বাকি সব কিছু হবে, আর তোমাদের সাপোর্টটাও অবশ্যই জরুরি। ঠিক আছে, এই অবধি রাখছি। গুড নাইট।